এই হোয়াটসঅ্যাপ গাইস, চলে কিন্তু আসছি আমাদের 005 নিয়ে। গেস করতে পারো এখন এটা কোথায় আছি? দেখো তো কোথায়, চিনতে পারো কিনা। ভালো কিছু দেখাও, তুমি কি দেখাইতেছো এগুলা? এই চেনা যায় এটা? কোথায় বলো তো? গেস করতে পারো না তোমরা? কোথায় এটা, কোথায়? কোথায় এটা? গেস করতে পারছো? পারো না, নিশ্চয়ই পারো না, কারণ আমরা আমরা সেই রাত 12টা বাজে বাসে উঠছি। আর আমাদের যে বাস, মানে থাক, তোবা তোবা, যে বাস, উনি আমাদেরকে সকাল 12টা বাজে নামাইছে। তো এখন বাজে কয়টা? অলমোস্ট 12:30। তো অনেক কষ্ট করে একটা হোটেল পাইছি, যেটা আমাদের আগে পরিচিত ছিল। অনেক খুঁজেই আসছি, তো পাইনি। এটা পরিচিত ছিল, তো চলে আসছি এখানে। এখন আগে ভিতরে এন্ট্রি করি আমরা, পরে বের হইতাছি। তোমাদের নিয়ে আমি এক্সপ্লোর করবো আমাদের দেশের সবচাইতে বড় লংগেস্ট সি বিচ, ইনশাআল্লাহ। চলো চলো চলো। অনেক খারাপ লাগতেছে, এখানে পানি জমে গেছিল 2 দিন আগে, একদম বৃষ্টিতে পানি এতটা জমে গেছিল। না, আশেপাশে এখনো অবস্থা খারাপ। তো আমি জানি না আসলে আমরা এই 2 দিন কেমনে থাকবো, কারণ এখনো আকাশ অনেক মেঘলা, ওয়েদার ভালো না। তো চলো দেখা যাক। দি ফেমাস ব্লগার, চলো 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 চলো। এই 12 ঘন্টা বাসে বসে থেকে পুরো জীবনটা তেজপাত হয়ে গেছে। চলে লাঞ্চে করতে যেতে হবে, ক্ষুধা লাগছে অনেক। লাঞ্চে পরে যাবো কোথায়? লাঞ্চে পরে যাবো আমরা ইরানি বিচে যাবো, আরেকটা আছে। এই দুটা জায়গা এখনই আমরা যদি ভিজিট না করি তাহলে আমরা পিছিয়ে যাবো। চলেন আগে লাঞ্চে যাই, দেখি কই আছে খাবার, কই আছে আমি খাবার খুঁজতে হইব। গো, অনেক ক্ষুধা লাগছে, অনেক কষ্ট করে একটু হোটেল পাওয়া গেছে এখানে খুঁজে। এটা হচ্ছে জলসিঁড়ি। বুকিং তো ভালোই, আল্লাহ জানে খাবার টেস্ট কেমন হবে। খাবার মেনুটা দেখো, ভর্তা আছে অনেকগুলো আইটেমের, চিকেন আছে সাথে। যা ক্ষুধা লাগছে, তোমাদের খাবার রিভিউ নাই দিই, আশা করি মজাই হবে। তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি, বেরো আবার যোগ হচ্ছে। হ্যাঁ, করে বেরোই, লাঞ্চ করে বেরোয় মনে পড়ে যায় ও আমরা তো একটা ব্যাগ ড্রপ করে আসছি বাসের মধ্যে। সো একটু খুঁজে আসি, দেখি পাই কিনা, কারণ ব্যাগটা আমার খুবই জরুরি ছিল। সো খুঁজতে খুঁজতে ওদের কাউন্টারে যাই। পরিষ্কার করলাম বস, গাড়ি পরিষ্কার করে এই যে এখন আমি বাসের মধ্যে টোটালি আপনার সার্ভিস, আমরা যাওয়ার পথে বলতেছিলাম যে পোলাটা করা আছে, কিন্তু আমরা যে ব্যাগ রেখে গেছি অনেক পরে ওয়াশরুমে যাওয়ার মনে পড়ছে। পরে 3-4 জায়গায় ঘুরছি, বুঝছেন? আপনাদের এই অফিস, এই অফিস, এই অফিস, মানে এটা আমি আমার আন্টির জন্য নিয়ে আসছিলাম। এখন আমি পাইতেছিলাম না, আপনারা দেন 300 মান কিছু দেন, শুক্রিয়া। এটা আছে আমার এক আন্টির জন্য আনছিলাম, তো আমি এটার জন্য অনেক খুঁজতেছিলাম, অনেকক্ষণ খুঁজছি। যাক পাই, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। ঠিক আছে, আমাদের গাড়িতে তো যাতায়াত করেন। হ্যাঁ ইনশাআল্লাহ বস, যে কিছু রেখে গেল খালি একটু যোগাযোগ করলে গাড়ির নাম্বারটা খালি রেখে দিলে, ঠিক আছে? মানে টিকিটটা রাখলে আমরা একটা ব্যাগ ড্রপ করে গেছিলাম হানিফের একটা বাসে, আমরা যেটাতে করে আসছিলাম। হ্যাঁ, তো দি ফেমাস ব্লগার। আচ্ছা ঠিক আছে। না, আমরা আসলে একটা ব্যাগ ড্রপ হয়ে গেছিল আমাদের আনফরচুনেটলি। তো আমরা রুমে যাওয়ার পরে মনে পড়লো যে একটা ব্যাগ নাই, আর ব্যাগটা ইম্পর্টেন্ট হইতো না, কারণ আমি এখানে আসছিলাম এক আন্টির সাথে দেখা করতে, আমার এক কাজিন আছে। তো ওনার সাথে দেখা করতে, ওনার জন্য কিছু গিফট আনছিলাম আমার ভাই বোনের জন্য আর কি। তো ওই ব্যাগটা রয়ে গেছে আনফরচুনেটলি। এখন আমরা লাঞ্চের পরে অনেক খুঁজতেছি, কয়েকটা কাউন্টারে গেছি, 3-4টা কাউন্টারে গেছি, মানে এক একজন মধ্যে এক এক জায়গায় যেতে মানে অনেকক্ষণ ঘুরতেছি, প্রায় 1 ঘন্টা হবে অটো নিয়ে ঘুরতেছি। তো যাই হোক, বাসে আসছি, এখানে যে ছেলেটা ছিল ও তো অনেক হেল্পফুল ছিল শুরু থেকেই। তো ও দেখে ডাক দিচ্ছে, ভাই এটা আপনার একটা ব্যাগ রয়ে গেছে। আমি পেয়ে আসলে সারপ্রাইজ, এখন আসলে পাওয়া যায়, এরকমটা পাওয়া যায় না। যাক, আমার অনেক ভালো লাগছে বিষয়টা, আমি সত্যি অনেক খুশি হয়েছি, গিফট পাইছি আমি আমারগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এখন যাচ্ছি হিমছড়ি, যে যুক্ত হচ্ছি, অনেক গরম এখানে। ঠিক আছে, তো স্যার কলাতলি মোড় থেকে আমরা অটো নিয়ে মেরিন ড্রাইভ রোড হয়ে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা করি। আর এই রোড সম্পর্কে যদি কিছু নাই বলি তাহলে তো অনেক কিছু বাকি রয়ে যাবে। এই রোডটা হলো পৃথিবীর দীর্ঘতম সোজা রাস্তার মধ্যে একটি, কারণ এটা কক্সবাজার কলাতলি মোড় থেকে টেকনা পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা কিন্তু কোনো মোড় নেই, কোনো বাঁক নেই, একদম সোজা রাস্তা। এটা পৃথিবীর দীর্ঘতম সোজা রাস্তাগুলোর মধ্যে একটি, যেটা আমাদের এই টেকনাফের মেরিন ড্রাইভ রোড। আর এর 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 সৌন্দর্যের কিছু বর্ণনা দিই, যেমন ডান পাশে বঙ্গোপসাগর আর বাম পাশে ছিল সবুজ সমারোহের পাহাড়। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি দেখছিলাম যে মুগ্ধ হয়ে, এত সুন্দর ভিউ আদৌ বাংলাদেশে এটা পসিবল? মেরিন ড্রাইভ রোডে যদি মানে না আসতাম, আমি হয়তো এই সৌন্দর্যের কথা কখনোই জানতাম না যে এত সুন্দর রাস্তা আছে বাংলাদেশে। একদম প্রাকৃতিক পরিবেশ, সবুজ আর নীল আকাশের নিচ দিয়ে যাচ্ছিলাম যেন বঙ্গোপসাগর উপর দিয়ে। অলমোস্ট 1 ঘন্টা অটো রাইডে আমরা আসলাম। যদি এর আগে আমি আসছিলাম, ইনানি বিচে নামা হয় নাই। তো আমরা এখন নামবো, দেখি কি অবস্থা। যদিও অনেক অনেক বেশি ক্রাউড আছে, যদি দেখায়। ও মাই গড, এখনো অনেকটা
সূর্য নেমে গেছে, খুব বেশি সময় পাওয়া যাবে না, যা করার খুব দ্রুতই করতে হবে। চলো তাড়াতাড়ি বিচে নামি আগে। আমরা এখন কোথায়? এটা আমরা এখন ইনানি বিচে আছি। অসম্ভব সুন্দর, একদম নীল আকাশের নিচে। আসলে যদি বিচে আসেন আর বিচের বাইকগুলোতে যদি না ওঠেন, রাইড শেয়ার না করেন, এটার এক্সপিরিয়েন্স আসলে করা যাবে না, বলে বোঝানো যাবে না যে কতটা মজা লাগে আপনার এই রাইড শেয়ারে। ও তারপর আমরা বাইকে উঠি, বিচের যে বাইকগুলো থাকে স্পেশালি। আসলে বিচে আসলে বিচের বাইক রাইড শেয়ার না করলে অনেক কিছুই অপূরণীয় রয়ে যাবে। সো আমরা ভাবলাম যে একটু মজা করি। সো অনেক মজা ছিল আসলে রাইডে না উঠলে এটা আমি এক্সপ্লেন করে হয়তো বুঝাতে পারবো না যে কতটা আনন্দদায়ক ছিল। ফিল নিচ্ছিলাম, অসম্ভব সুন্দর ছিল, নীল আকাশের নিচে সমুদ্রের পাশে বালিতে, অনেক মজা লাগতেছিল। অবশ্যই আমরা ইনানি বিচে এসে আমরা ড্রোন উড়াইছি, বাইক রাইড করছি, অনেক মজা হয়েছে, বাট অনেক বেশি ক্রাউড, এই অফ সিজনও অনেক ক্রাউড যদি দেখায়। এই জন্য আসলে এভারেজ ভিডিও করি নাই, বিচে তেমন একটা ভিডিও করি নাই ধরতে গেলে, শুধু হাঁটছি ঘুরছি, আর মানে অনেক বেশি ক্রাউড তো আর কি ভিডিও করবো। তো আমি চাচ্ছি এখানে শেষ করতে, বাস সানসেটও প্রায় পড়ে যাচ্ছে, অলমোস্ট শেষের দিকে। তো আমরা ব্যাক করছি আবারও পরে। আমরা ব্যাক করার আগে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যে এই সমুদ্রের মাঝে কীভাবে এই সূর্যাস্ত যায় সেটা অপেক্ষা করছিলাম। সো অপেক্ষা করতে করতে কিছু ভালো ভিউ পেয়েছি আমরা। আসলে যতটা আশা করেছিলাম তার থেকে সুন্দর সূর্যাস্ত আমরা পেয়েছি, সত্যি অসাধারণ ছিল। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর ভিউ পেয়েছি আমরা সন্ধ্যার সময়, একদম সন্ধ্যার সময়। সো ভিউ দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে, ভাবছিলাম যে আমাদের যেতে যেতে আগে দিয়ে খুব দ্রুত ব্যাক করার চেষ্টা করেছি। তারপরে আমরা ডিনার করে বিচে আসছিলাম, বিচের সেই শীতল ঠান্ডা বাতাস খেতে, কিন্তু আমাদের কাছে একটা স্ট্রিট সিঙ্গার আসছে যে আমাদেরকে গান শোনাবে। ও বলতেছিল অনেক সুন্দর গান পারে, আমাদেরকে গান শোনাবে। সো আমরাও শুনতে চাই ওর গান, আমাদের সামনেই আছে। বলো, নাম বলো। কি গান শোনাবে? এই বাবুরা, তুমি ডিস্টার্ব করো। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদো আদো আকাশ সাগরে গেল রে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আইলো বন্ধু আমার ঘরে ঘরে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আসলে অনেক সুন্দর গান গাইছে। জানের থেকে আর একটা গান শুনবো। হ্যাঁ জিসান, সুন্দর করে একটা গান শোনাবো আমাদেরকে। হ্যাঁ, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, সাদা কালা
পারিনি বসন্ত কালে বলে কি যারে ভালো লাগে আমায় দেখলে তারে এই সাগরে পারে আইসাই আমার এই দেখি আমার বেঙ্গরে সাগরে এ পতং বিদায় কাছে জামে সাগরের পরে রূপমালা গাইতে কাটাই দিতাম আমার মন বসে না শহরে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা আরো কয়েকটা শুনতে চাই। আর কি একটা এখন চলো। ও এটা চলে, এটা কিন্তু ট্রেনিং টিচার। আরেকটা শুনতে চাই, হ্যাঁ অনেকে আরেকটা গান শোনাবে আমাদেরকে, শোনাও জিসান। ওরে একজন মানুষ হইয়া তুমি কইজন রে আর মত একজন মানুষ হইয়া তুমি কইজন রে দিলাম ওরে দেখা বলা ভিতর কইয়ার মত রে ভালোবাসা দেখা রে ভালোবাসা দেখা অন্তরে দেব সোনা ভালোবাসা এই আমার করন্তার গড়িয়া কার গড় যায় শরম জানি কেন নতুন কালা গেল আমার করন্তার গড়িয়া কার গড় যায় শরম জানি কেন নতুন কালা গেল এ বিকা মায়া মারায় বিকা মায়া মারায় দেখতে মারো না বন্ধ তোমার ভালোবাসার দরকার না এ বন্ধ তোমার ভালোবাসার দরকার ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলাম ওর উপর দেখা বলা ভিতর কয়ার মত ভালোবাসা দেখায় অন্তরে দেব সোনা ডার্লিং তোমার ভালোবাসার দরকার ওরে ডার্লিং তোমার ভালোবাসার দরকার ওরে ডার্লিং তোমার ভালোবাসা দরকার বালা ওয়াও অনেক সুন্দর। সবাই হাতে 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 জোরে 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 ডিনার করে 10টার দিকে আসছিলাম সি বিচে একটু ঘুরতে, ঠান্ডা বাতাস খেতে। অনেক বাচ্চারা ছিল তো, ওদের থেকে গান শুনলাম। অলমোস্ট প্রায় 2টা বাজে। তো দেখতেছি যে আড্ডা শেষ হইতেছে না, আড্ডা শুধু বাড়তেছে। আড্ডা শেষ করে আমি কোনো রকম বিদায় নিয়েছি, কারণ ক্রাউড শুধু বাড়তেছিল চারদিকে। তো আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমি এখান থেকে বিদায় নিয়ে একটু ঘুম দিতে হবে, কারণ সারা ঘুমানোর কোনো সুযোগ ছিল না। একদমই আমি ট্রাভেল করলে ঘুমাতে পারি না। আজকে এখন যা ঘুম দিব, ইনশাল্লাহ কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। থাকো, টাটা। বের হয়েছি সকালে, এখন যাচ্ছি কক্সবাজার সি বিচে এই রোদে পুড়তে আর এসে গোসল করতে, কারণ এখানে রোদটা এখন এই পরিমাণ রোদ যে পুড়ে ছাই হয়ে যে ধুলো হয়ে যাবে এরকম একটা। আচ্ছা যাই হোক, দুষ্টামিগুলো বের হয়েছি আমরা নাস্তা করার জন্য। নাস্তা করে বিচে তো কালকেও গিয়েছিলাম, আসলে এত পরিমাণ রাশ বিচে র্যান্ডমলি তো ভিডিওই করা যায় না। ভিডিও না করার কারণটা হলো যে অনেক রাশ থাকে, আর মানে কি বলবো, আমরা দেখি ইনস্টা একটা আর রিয়েলিটি আরেকটা। এখানে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে, এত ক্রাউডের মধ্যে কি ভিডিও করবো আমি তো ওইটাই বুঝি না। যাই হোক, আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, নাস্তা করে যাই হবে আমি আজকে তোমাদের রিয়েলিটি দেখাবো যে আমরা ইনস্টা কি দেখি আর রিয়েলিটি, আচ্ছা রিয়েলিটি কি ঘটে। হ্যাঁ, তারপর আমরা রিয়েলিটি ভার্সেস ইনস্টা দেখে দেখার জন্য বের হয়ে গেলাম। নাস্তা করে বের হয়েছি, নাস্তা করে বের হয়ে যাচ্ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে ভাবছিলাম যে গুগলে দেখলাম যে আমাদের দেশের এই পর্যটন খাতে, মানে যেটা কক্সবাজার, তা এই পর্যটক
কেন্দ্রে মানুষ যে পরিমাণ আসে সেটা এক বাৎসরিক প্রায় 30 থেকে 40 লক্ষ পর্যটক আসে আমাদের এই কক্সবাজারে এক বছরে। তার মানে কতটা ক্রাউড থাকে এখানে সারা বছর, একবার ভাবা যায় 30 থেকে 40 লক্ষ পর্যটক আসে এক বছরে এই কক্সবাজারে। ও মাই গড! আর এইটার এটা আমাদের দেশের সবচাইতে বড় এবং আমাদের বিশ্বেও এটা সবচাইতে বড় সমুদ্র সৈকতের তালিকায় 1 নম্বরে আছে, কারণ এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। সো ভাবা যায় যে আসলে অনেক বড়। এই জন্যই যে আমাদের দেশে 30 থেকে 40 লাখ পর্যটক এক বছরে এটা ভিজিট করে আসে। সো আমরা যাচ্ছিলাম, খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল হিস্ট্রি পড়ে। সো যাচ্ছিলাম আর নীল আকাশের নিচে যাচ্ছিলাম, ঠান্ডা বাতাসে ফিল নিচ্ছিলাম। যদিও রোডটা অনেক বেশি প্রখর ছিল, সো তারপর ভালো লাগছিল যে আসলে কক্সবাজারটা একটু ভিজিট করি, একটু গোসল করি, একটু ঘুরি। সো দেখি কি হয়। যখনই গেলাম তখন ভিতরে প্রবেশ করে দেখলাম যে অনেকগুলো শপ আছে যেগুলো সমুদ্রের পাড়েই ওরা বিজনেস করে। শামুক, ব্যাগ, পার্স, টুকটাক অনেক কিছু আছে ওরা এখানে বাজার মিলে। সো এখানে অনেক ক্রেতা থাকে, সেটা সন্ধ্যার পরে। সো আমরা তো সকাল দিক দিয়ে যাচ্ছিলাম, তখন তেমন একটা ক্রেতা ছিল না। সো আমরা খুব দ্রুতই চাচ্ছিলাম যে বিচে যাই, দেখি বিচের কী অবস্থা। যত কাছে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে ও মাই গড, ক্রাউডে তো পানির ঢেউ দেখা যায় না, ক্রাউডের মাথা শুধু দেখা যায়। হ্যাঁ, এটা ছিল মানে খুব বেশি ক্রাউড। যদিও এখন কোনো ঈদের সিজন ছিল না, আমরা আগস্টের দিকে গিয়েছিলাম, আর আগস্টে এই অবস্থা। আমরা যত কাছে যাচ্ছিলাম তত দেখছিলাম যে এত বেশি ক্রাউড। আল্লাহ, কীভাবে ভিডিও করব, কোথায় যাব, কোন দিকে শ্যুট নিব, কোন দিকে ভিজবো, মানে যতই কাছে যাচ্ছিলাম তত আনইজি লাগতেছিল, যে আসলে ভাবতেছিলাম যে কোথায় যাব আমরা, কি অবস্থা, এত ক্রাউড। ও মাই গড, এই আগস্টেও এত ক্রাউড, ভাবা যায়? ও মাই গড, জাস্ট দেখি আর কি করব। আমি এখন কোথায়, আমি বলবো না কোথায়, গাছ তোমরা দেখে নাও। আমি আমি এখন কক্সবাজার বিচে আছি, বাট তার থেকে অনেকটা অনেকটা দূরে আসছি। যেন একটু ক্রাউড কম থাকে। আমি দেখাই যদি, যে এখানে এতটা পরিমাণ ক্রাউড, যে এতটা দূরে আসার পরও দেখো কত ক্রাউড দেখা যাচ্ছে। অনেক ক্রাউড, অনেক বেশি। এত ক্রাউড থাকলে এখানে আসলে ব্লগিং শুট নেওয়া, ভিডিও করা অনেক কঠিন হয়ে যায়। এই যে কতটা ক্রাউড, কতটা ক্রাউড গাইস দেখো। আমি এতটা ভিতরে আসছি, রিয়েলিটি ভার্সেস ইনস্টা দেখার জন্য। যে আমরা ইনস্টা, তোমরা যদি কেউ কক্সবাজার এসে যদি মনে করো যে রিয়েল ইনস্টা যেটা, ওইটার ফিল নিবা, তাহলে তোমাদের জন্য চরম লেভেলের ভুল হবে। কারণ কক্সবাজারে সবসময় অনেক বেশি ক্রাউড থাকে। তুমি যদি শুধু এপ্রিলে তো কখনোই আসা, আমি বলবো কেউ আসুক, আমি চাইবো না এপ্রিলে কেউ ভিজিট করুক, কারণ এপ্রিলটা অনেক বেশি গরম থাকে। তো ওই সময়টা আসলে শুধু ফাঁকা থাকে, যে তখন অনেক অফ সিজন ধরা হয়। মোটামুটি এপ্রিল, মে, জুন এগুলোতে কক্সবাজার ফাঁকা থাকে। এছাড়া কখনোই কক্সবাজার ফাঁকা থাকে না, অনেক বেশি রাশ থাকে। এখন আগস্ট চলতেছে, আগস্টের এই সময়টা আমি ভাবিনি রাশ থাকবে। দেখেন কতটা রাশ, কত ক্রাউড, হাজার পর্যটক। আজকে সপ্তাহে, বাট ক্রাউড দেখে মনে হয় যে ঈদের ছুটি চলতেছে। ওইখানে এতটা রাত যে পানির ঢেউ, ক্রাউড বেশি ওই সেটটাতে। তো এত ক্রাউড। সো ভালো লাগছিল আসলে। অনেক বেশি ক্রাউড থাকবেই বা না কেন, দেশটা তো আমাদের সবার, তাই না? বিচটাও তো আমাদের সবার। সো সবারই ভিজিট করতে হবে। এই জন্য সারা সিজন এখানে অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি রাশ থাকে। অফ সিজনে অনেক বেশি রাশ, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি। যাই হোক, বিচের মজা উপভোগ করতে করতে আমার এক কাজিন আসে আমার সাথে দেখা করতে। যদি আমার এই ব্লগটা নিয়ে অনেক বেশি প্ল্যান ছিল, অনেক বেশি এক্সপেকটেশন ছিল, আনফর্চুনেটলি একটু অ্যাক্সিডেন্টের কারণে সো অনেক কিছুই হয় নাই। সো যাই হোক, যেটা হয় না সেটা বলে আর কষ্ট বাড়াতে চাই না। আমার ভাই আসে আমার সাথে দেখা করতে,
তারপর ওরে নিয়ে আমরা বিচে যাই। ওর জন্য কিছু উপহার ছিল, গিফট সামগ্রী ছিল, ওটা ওরে দিই। বাট ও বলতেছিল ভাইয়া আমি অনেক কষ্ট পাইছি, তুমি বাসায় চলো তোমাকে নিয়ে যাবো, আর আমি তোমার সাথে দেখা করতে আসছি, কেউ জানে না, কাউকে না বলে আসছি। সো অনেক কথা, অনেক গল্প, অনেক আড্ডা। সো আমরা এগুলো কক্সবাজার বিচে বসেই আড্ডা দিই, অনেক সময় কক্সবাজার বিচে থাকি। বিচে থাকার পরে আমরা প্ল্যান করতেছিলাম যে বিচে সময় কাটানোর পরে আমরা একটু লাবণী পয়েন্টে যাব, লাবণী বিচ পয়েন্টে যাব। সো ওইখানে যে একটু ড্রোন উড়াবো। সো এই প্রিপারেশন নিচ্ছিলাম। কক্সবাজার সুগন্ধা বিচ থেকে আমরা লাবণী বিচে যাব। সো এই জন্য আমরা ব্যাক করি, ব্যাক করে লাঞ্চ করে তারপরে ভাবছিলাম যে আমরা লাবণী বিচ পয়েন্টে যাব। সো তারপরে যে প্ল্যান ছিল যে ড্রোন উড়ানোর যে প্ল্যান, ওইটা একদমই বৃথা গেছে। তো তারপর আমরা ওইখানে যেহেতু ড্রোন উড়াতে পারি না, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা আমি জানতাম না। সো তোমাদের মধ্যে থেকে কারো যদি এরকম প্ল্যান থাকে ড্রোন উড়ানো, সো ওইটা কখনোই মাথা রেখো না। লাবণী বিচ পয়েন্টে কিন্তু তোমার ড্রোন উড়ানোই যাবে না। তারপর আমরা ফেরার পথে কয়েকটা শপ ভিজিট করি, যেখানে শামুক ছিল, তারপরে সামুদ্রিক আরও অনেক জিনিস ছিল, মালা ছিল, ঝিনুক ছিল। সো ওইগুলা দেখে আমরা খুব দ্রুতই হোটেলে ব্যাক করি, কারণ হচ্ছে আমাদের রাতের বাসে টিকিট কাটা ছিল। হোটেলে চেক আউট করে চেঞ্জ করে ডিনার করে ব্যাক করতে হবে, তোমাদের বিদায় নিতে হবে। সো এই গাইস, মাত্রই আমরা লাবণী বিচ পয়েন্ট থেকে ঘুরে আসলাম। এবারে ছিল আসলে অনেক বেশি ক্রাউড ছিল। সো ভিডিও করার মতো তেমন একটা সিচুয়েশন ছিল না, এই জন্য এক্সট্রা হয়েছে, এই ভিডিওটা বেশিটা করতে হয়েছে আমাকে। আর আসলে কক্সবাজারের ক্ষেত্রে কী হয় বিষয়টা, আমরা দেখি ইনস্টা রিয়েলিটি ডিফারেন্ট, কিন্তু হ্যাঁ দেখা যায় একরকম, আসলে আমরা বাস্তবে যা দেখি যে আরেক রকম। সো কক্সের ক্ষেত্রে আমার ক্ষেত্রে মনে হচ্ছে বিষয়টা এরকমই। আর কক্সের ক্ষেত্রে আমার কাছে হাইপস অনুযায়ী মনে হয় না আমার কাছে ওরকমটা। যদি রেটিংয়ের ক্ষেত্রে বলা যায় তাহলে আমার কাছে মনে হয় 10/5 এরকম আর কি, এভারেজ। কিন্তু আসলে আমাদের দেশে একটাই এরকম ট্যুরিজম বড় এরিয়া, তো সবাই এখানে আসে বেশি। সো এই জন্যই এটা সৌন্দর্যটা আসলে জমে না। হ্যাঁ, অনেক বেশি ক্রাউড থাকার কারণে তেমন একটা সৌন্দর্য থাকে না এটা। যাই হোক, ওভারঅল তাও ঘুরছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তবে এখন আমার যেতে হবে, কজ আমার টাইম প্রায় শেষ। আমাদের আজকে রাতের বাসে টিকিট কাটা হয়েছে, সো যেতে হবে। তবে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। নেক্সট ব্লগ আরও সুন্দর হবে, আরও বেশি গোছানো হবে। সো দোয়া চাই আমার জন্য, অবশ্যই বেশি 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 দোয়া করবা, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। টাটা।